ছোটবেলা থেকে আমরা জানি সৌরজগতের যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় কাইপার বেল্ট। আর এই কাইপার বেল্টের সবচেয়ে বড় বস্তুটি হলো প্লুটো, যেটাকে আমরা একসময় জানতাম সৌরজগতের নবম গ্রহ হিসাবে। কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হলো প্লুটো এমন এক জায়গায় রয়েছে সেখানে সূর্যের আলো আমাদের পৃথিবীর তুলনায় 1%-এরও কম পৌঁছায়। সেখানে তাপমাত্রা এতটাই কম যে সেটা শরীরের হাড় পর্যন্ত জমিয়ে দিতে পারে। চারিদিকে অন্ধকার শীতল পরিবেশ, তবু এই প্লুটোর ভেতরে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য। আজকের দিনে আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে। পৃথিবীর সবচেয়ে কাছে বুধ থেকে শুরু করে সবচেয়ে দূরে নেপচুন পর্যন্ত। এর আগে নেপচুনের পর প্লুটোকে গণ্য করা হতো, কিন্তু এখন কেন প্লুটোকে গণ্য করা হয় না? সে এখন কোথায় আছে? কেন প্লুটোকে বিজ্ঞানীরা আমাদের সৌরজগৎ থেকে বাদ দিয়ে দিল? কি দোষ ছিল তার? আপনি এখন গুগলে সার্চ করলে 8টি গ্রহের কথাই বলা হবে, কিন্তু কেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়টিতে যখন প্রথম প্লুটোকে আবিষ্কার করা হয়েছিল, এবং ধীরে ধীরে বুঝতে হবে কিভাবে তাকে আমাদের গ্রহের তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো। প্রথমেই আমাদের জানতে হবে প্লুটোর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্লুটো কিন্তু মোট 76 বছর ধরে একটি গ্রহ হিসাবে স্বীকৃত ছিল। 1930 সালে যখন প্রথম প্লুটোকে দেখা যায়, তখনই তাকে সৌরজগতের নবম গ্রহ হিসাবে ঘোষণা করা হয়। আর 1930 থেকে 2006 সাল পর্যন্ত এই দীর্ঘ 76 বছর প্লুটোকে সবাই একটি গ্রহ হিসাবেই চিনত। তাই আপনি যদি 2006 সালের আগে স্কুলে পড়ে থাকেন, তাহলে আপনার বইতে নিশ্চয়ই 9টি গ্রহের কথাই লেখা ছিল, যেখানে শেষ গ্রহ হিসাবে প্লুটোর নাম ছিল। এত দীর্ঘ সময় ধরে গ্রহ হিসেবে পরিচিত থাকার কারণে প্লুটোকে হঠাৎ আর গ্রহ না বলা, এটা অনেকের কাছে অদ্ভুত লেগেছিল। কিন্তু 2006 সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে সরিয়ে দিয়ে তাকে বামন গ্রহ হিসাবে ঘোষণা করা হয়। সহজভাবে বললে প্লুটো আর আগের মতো পূর্ণ গ্রহ নয়, বরং ছোট আকারের এক ধরনের মহাজাগতিক বস্তু হিসেবে বিবেচিত হয়। তবে এই বিবেচনার নির্দিষ্ট কারণও ছিল। 1905 সালে তখন একজন বিজ্ঞানী ছিলেন পার্সিভাল লওয়েল। তিনি বিশ্বাস করতেন নেপচুনই সৌরজগতের শেষ গ্রহ নয়, তার বাইরেও আরেকটি বড় গ্রহ লুকিয়ে আছে, যেটা তখনও আমাদের চোখে পড়েনি। ইউরেনাস এবং নেপচুনের কক্ষপথ লক্ষ্য করতে গিয়ে তিনি বুঝতে পারেন তাদের গতিপথে যেন কিছু একটা প্রভাব পড়ছে। আর সেই অদ্ভুত পরিবর্তনের পেছনে তিনি যে কারণটি কল্পনা করেন, সেটাই ছিল একটি অজানা বিশাল গ্রহ, যার নাম তিনি দিয়েছিলেন প্ল্যানেট এক্স। তিনি রহস্যময় গ্রহটিকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1915 সালে তার মৃত্যু হয় এবং তার এই আবিষ্কার অসম্পূর্ণ থেকেই যায়। তবে তার তৈরি করা গবেষণাগার লয়েল অবজারভেটরি সেই অনুসন্ধান চালিয়ে যেতে থাকে। 1915 থেকে 1929 সাল পর্যন্ত প্রায় 14 বছর ধরে সেখানে কাজ করা জ্যোতির্বিজ্ঞানীরা প্ল্যানেট এক্সকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এরপর 1929 সালে সেখানে যোগ দেন নতুন এক জ্যোতির্বিজ্ঞানী ক্লাইড টমবক। এত বছরেও যা সম্ভব হয়নি সেটাই তিনি করে দেখান। তিনি প্রায় 1 বছর ধরে টেলিস্কোপ দিয়ে আকাশের তারা পর্যবেক্ষণ করতে থাকেন। তার লক্ষ্য ছিল এমন একটি বস্তু খুঁজে বের করা যা স্থির নয়, বরং নিজের অবস্থান পরিবর্তন করছে। কারণ তারারা সাধারণত একই জায়গায় স্থির থাকে, কিন্তু গ্রহ তাদের অবস্থান বদলায়। এইভাবে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে করতে অবশেষে 1930 সালের জানুয়ারিতে তিনি এমন একটি বস্তু দেখতে পান যা নিজের অবস্থান পরিবর্তন করছে। প্রথমে এটাকে ভুল বলে মনে করা হয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে একই জিনিসের ছবি তোলার পর নিশ্চিত হওয়া যায় এটা কোনো তারা নয়, বরং একটি গ্রহ। কারণ এটি এক জায়গায় স্থির থাকছে না, বরং ধীরে ধীরে সরে যাচ্ছে। এভাবেই বহুদিন ধরে খোঁজা সেই প্ল্যানেট এক্স অবশেষে আবিষ্কৃত হয়। তবে গ্রহটি খুঁজে পাওয়ার পর সামনে আসে আরেকটি নতুন প্রশ্ন, যে নাম কি দেওয়া হবে। অনেক নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু কোনোটাই যেন ঠিকভাবে মানানসই মনে হচ্ছিল না। অনেকগুলি নামের মধ্যে শেষ পর্যন্ত যে নামটি সবার সবচেয়ে পছন্দ হয় সেটাই ছিল প্লুটো। আর মজার বিষয় হলো এই নামটি দিয়েছিল মাত্র 11 বছরের একটি মেয়ে, ভেনেসিয়া বার্নি। তার মতে রোমান পুরাণে প্লুটো হলো পাতালের দেবতা, আর এই গ্রহটি এমন এক অন্ধকার দূরবর্তী জায়গায় অবস্থিত যা অনেকটা সেই পাতালের মতোই ছিল, তাই নামটা একদম মানানসই ছিল। এবার জানা যাক প্লুটোর অবস্থান সম্পর্কে। নেপচুন গ্রহের পরেই এমন একটি অঞ্চল রয়েছে
যেখানে অসংখ্য বস্তু সূর্যের চারপাশে ঘুরছে। এখানে লক্ষ কোটি গ্রহাণু, ধূমকেতু, বরফে ঢাকা পাথুরে বস্তু সবকিছুই রয়েছে। এই বিশাল অঞ্চলকেই বলা হয় কাইপার বেল্ট। আর এই কাইপার বেল্টের সবচেয়ে বড় বস্তুটি হলো প্লুটো, যেখানে সে অবস্থান করছে। তাই অনেকেই একে এমনভাবে কল্পনা করে যেন কাইপার বেল্ট একটি অন্ধকার জগৎ আর প্লুটো সেই জগতের রাজা। এই কারণেই প্ল্যানেট এক্স এর নাম রাখা হয়েছিল প্লুটো এবং 1930 সালে তাকে আনুষ্ঠানিকভাবে একটি গ্রহ হিসাবে ঘোষণা করা হয়। অর্থাৎ সৌরজগতের নবম গ্রহ তখন আবিষ্কৃত হয়ে গেছে। তবে তখনও একটি বড় প্রশ্ন ছিল, এই গ্রহটি আসলে কত বড়। শুরুতে বিজ্ঞানীরা ভেবেছিল প্লুটো হয়তো পৃথিবীর থেকেও বড় হবে, এমনকি ইউরেনাস বা নেপচুনের মতো বিশাল হতে পারে। কিন্তু পরে ধীরে ধীরে গবেষণা বাড়ার সাথে সাথে বোঝা যায় বাস্তবটা একদম ভিন্ন। প্লুটো পৃথিবীর থেকে বড় তো নয়, বরং তার কাছাকাছিও নয়। আসলে প্লুটো আমাদের চাঁদের থেকেও ছোট, প্রায় অর্ধেকের মতো আকার। যদি পৃথিবীর সাথে তুলনা করা হয় তাহলে পৃথিবীর ব্যাস প্লুটোর থেকে প্রায় 6 গুণ বড়। এমনকি হিসাব করলে দেখা যায় পৃথিবীর ভেতরে প্রায় 170টা প্লুটো আরামসে ঢুকে যেতে পারবে। এখান থেকেই বোঝা যায় প্লুটো আসলে কতটা ছোট একটি জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু। এবার যদি দূরত্বের কথা বলি তাহলে প্লুটো এতটাই দূরে যে আজকের আধুনিক টেলিস্কোপ দিয়েও একে পরিষ্কারভাবে দেখা যায় না। সূর্য থেকে প্লুটোর দূরত্ব প্রায় 7.4 বিলিয়ন কিলোমিটার, যা পৃথিবীর তুলনায় প্রায় 49 গুণ বেশি দূরে অবস্থান করছে। এই কারণেই এত দূরে থাকার জন্য আধুনিক টেলিস্কোপেও প্লুটোর পরিষ্কার ছবি পাওয়া যেত না। উদাহরণ হিসাবে হাবল টেলিস্কোপ দিয়ে তোলা ছবিগুলি দেখলে বোঝা যায় সেগুলি বেশ ঝাপসা, যেখানে প্লুটোর আসল রং বা বিস্তারিত কিছুই ঠিকভাবে বোঝা যাচ্ছে না। ফলে বিজ্ঞানীদের জন্য প্লুটোকে ভালোভাবে অধ্যয়ন করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধান করার জন্য বিজ্ঞানীরা ভাবলেন যদি সত্যি প্লুটোকে ভালোভাবে জানতে হয় তাহলে সেখানে একটি বিশেষ মহাকাশযান পাঠাতেই হবে। আর সেই ভাবনা থেকে 2001 থেকে 2005 সালের মধ্যে তৈরি হয় একটি বিশেষ স্পেসক্রাফট, নিউ হরাইজন্স। এই নিউ হরাইজন্সই এখনো পর্যন্ত একমাত্র মহাকাশযান যেটি প্লুটোর কাছে গিয়েছে। এটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছিল শুধু প্লুটোর কাছেই পৌঁছানোর জন্য, তার পরিষ্কার ছবি তোলার জন্য এবং তাকে কাছ থেকে অধ্যয়ন করার জন্য। যখন নিউ হরাইজন্স প্লুটোর কাছে পৌঁছায় এবং ছবি তোলা শুরু করে তখন প্রথমবারের মতো আমরা প্লুটোকে পরিষ্কারভাবে দেখতে পাই। তার রং, তার পৃষ্ঠ, এমনকি তার বরফে ঢাকা অংশগুলি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। 2006 সালে নিউ হরাইজন্সকে মহাকাশে পাঠানো হয় আর প্লুটোর কাছে পৌঁছাতে তার পুরো 9 বছর সময় লেগে যায়। অবশেষে 2015 সালে এটি প্লুটোর কাছে পৌঁছায়। তবে নিউ হরাইজন্সের আগে সৌরজগতের বাইরের গ্রহগুলিকে জানার জন্য আরও 2টি মহাকাশযান পাঠানো হয়েছিল, ভয়েজার 1 এবং ভয়েজার 2। ভয়েজার 1 বৃহস্পতি এবং শনি গ্রহের অধ্যয়ন শেষ করেছিল আর ভয়েজার 2 ইউরেনাস এবং নেপচুনের। চাইলে বিজ্ঞানীরা এই 2টি মহাকাশযানকেও প্লুটোর দিকে পাঠাতে পারতেন, কিন্তু তখনও প্লুটোকে এত গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তাই তাদের প্লুটোর দিকে না পাঠিয়ে সৌরজগতের বাইরে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যের দিকে পাঠিয়ে দেওয়া হয়। প্লুটো থেকে সূর্যের দূরত্ব এতটা দূরে সেখানে সূর্যের আলো পৃথিবীর তুলনায় 1%রও কম পৌঁছায়। এই কারণেই প্লুটোর আকাশ এত অন্ধকার যে সেখানে দিনের বেলাতেও সহজে তারা দেখা যায়। আর তাপমাত্রার কথা বললে অনেকেই ভাবতে পারেন সবচেয়ে ঠান্ডা গ্রহ হয়তো ইউরেনাস বা নেপচুন। ইউরেনাসের সর্বনিম্ন তাপমাত্রা -224 ডিগ্রি সেলসিয়াস আর নেপচুনের প্রায় -214 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু প্লুটো তার থেকেও ঠান্ডা। এখানে তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় -233 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখনো পর্যন্ত সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহগুলির মধ্যে একটি হলো প্লুটো। আরেকটি বিষয় হলো আমাদের সৌরজগতের কোনো গ্রহই সূর্যের চারপাশে পুরোপুরি গোল বৃত্তে ঘোরে না। প্রতিটি গ্রহই সূর্যের চারপাশে একটু উপবৃত্তাকার বা ডিমের মতো কক্ষপথে ঘোরে। অর্থাৎ কখনো তারা সূর্যের একটু কাছে আসে, আবার কখনো একটু দূরে চলে যায়। তবে প্লুটোর ক্ষেত্রে ব্যাপারটা একটু অদ্ভুত। প্লুটো সাধারণত উপবৃত্তাকার নয়, বরং অনেক বেশি লম্বাটে বা এক্সট্রিম এলিপ্টিক্যাল। এতটাই অদ্ভুত এই কক্ষপথ যে কখনো কখনো প্লুটো নেপচুনের থেকেও বেশি সূর্যের কাছে চলে আসে। অর্থাৎ প্লুটোর সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী কক্ষপথ 7.4 বিলিয়ন কিলোমিটার এবং সবচেয়ে কম দূরত্বের কক্ষপথ 4.4 বিলিয়ন কিলোমিটার, যে অবস্থাকে বলা হয় পেরিহেলিয়ন। এবং এই সময়েই প্লুটো নেপচুনের থেকেও সূর্যের কাছে চলে আসে, কারণ এই সময় নেপচুনের দূরত্ব সূর্য থেকে প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটারে পৌঁছায়। এমন ঘটনাও ঘটেছে 1979 সালের ফেব্রুয়ারি থেকে 1999 সালের ফেব্রুয়ারি পর্যন্ত
প্রায় 20 বছর প্লুটো নেপচুনের থেকেও কাছে ছিল। অর্থাৎ তখন সে একভাবে দেখতে গেলে অষ্টম গ্রহের মতো অবস্থানে ছিল। আর ঘূর্ণনের দিক থেকে দেখতে গেলেও প্লুটো একটু আলাদা। আমাদের সৌরজগতের বেশিরভাগ গ্রহ যেখানে একদিকে ঘোরে, সেখানে প্লুটো ঘোরে উল্টো দিকে, ঠিক যেমন শুক্র ও ইউরেনাস ঘোরে। এই দিক থেকে এই 3টি গ্রহ একেবারেই আলাদা। এখন যদি এদের উপগ্রহের কথা বলি তাহলে আরও মজার তথ্য সামনে আসবে। বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, কিন্তু প্লুটোর কাছে মোট 5টি উপগ্রহ রয়েছে: নিক্স, স্টিক্স, হাইড্রা, কেরবেরোস এবং সবচেয়ে বড় ক্যারন। এই ক্যারন এতটাই বড় যে এটি প্রায় প্লুটোর অর্ধেকের আকারের। এর ফলে ক্যারনের মহাকর্ষীয় প্রভাবে প্লুটোর উপর অনেক বেশি পড়ে। আর এই কারণেই প্লুটো এবং ক্যারন দুটোই একে অপরকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যেন তারা একসাথে লুকোচুরিহীন নাচ করছে। আরও একটি চমকপ্রদ ধারণা রয়েছে অনেক বিজ্ঞানীদের মতে, একসময় প্লুটো এবং ট্রাইটন নেপচুনের কাছ দিয়ে গিয়েছিল। তখন নেপচুনের মহাকর্ষ ট্রাইটনকে নিজের দিকে টেনে নিয়ে তাকে উপগ্রহ বানিয়ে ফেলে, কিন্তু প্লুটো সেই আকর্ষণ থেকে বেরিয়ে যায়। যদি প্লুটো সেই দিন নেপচুনের মহাকর্ষে আটকে যেত, তাহলে আজ হয়তো সেটিও নেপচুনের একটি উপগ্রহ হয়ে যেত। তবে এবার আসা যাক সেই সবচেয়ে বৃহৎ প্রশ্ন, প্লুটোকে কেন আর গ্রহ বলা হয় না। 1930 থেকে 2006 সাল পর্যন্ত পুরো 76 বছর প্লুটো একটি গ্রহ হিসেবেই ছিল। কিন্তু 2006 সালে হঠাৎ করেই তাকে সেই তালিকা থেকে কেন সরিয়ে দেওয়া হয়, এর কারণটা বুঝতে হলে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। প্লুটো কিন্তু একা নয়, এর মতো আরও অনেক বস্তু রয়েছে যেগুলিকে চাইলেই গ্রহ বলা যেত। যেমন মঙ্গল বৃহস্পতির মাঝখানে থাকা সিরিস, কিংবা কাইপার বেল্টে থাকা এরিস, হাউমিয়া, মাকে মাকে, এগুলি সূর্যের চারপাশে ঘোরে। এখন যদি এদের সবাইকে গ্রহ বলা হতো তাহলে সৌরজগতে এত বেশি গ্রহ হয়ে যেত যে সেগুলির নামই মনে রাখা কঠিন হয়ে পড়ত। তাই 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন একটি নতুন নিয়ম তৈরি করে। তারা ঠিক করে কোনো বস্তুকে গ্রহ বলতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সেটি সূর্যের চারপাশে ঘুরতে হবে, যা প্লুটো করত। দ্বিতীয়ত, সেটি প্রায় গোলাকার হতে হবে। এটাও কিছুটা প্লুটো পূরণ করেছিল। কিন্তু তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল নিজের কক্ষপথকে পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ তার আশেপাশে থাকা অন্যান্য ছোট বস্তুগুলিকে নিজের মহাকর্ষ দিয়ে সরিয়ে দিতে হবে। আর এখানেই দুর্ভাগ্যবশত প্লুটো এই শর্তটি পূরণ করতে পারেনি। তার কক্ষপথে এখনও ছোট ছোট বস্তু রয়েছে যেগুলিকে সে সরাতে পারে না। আর এই কারণেই 2006 সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে সরিয়ে দিয়ে বামন গ্রহ হিসেবে ঘোষণা করা হয়। তাই আপনি যদি ছোটবেলায় প্লুটোকে নবম গ্রহ হিসেবে পড়ে থাকেন এবং আজকের আগে পর্যন্তও জানতেন, তাহলে এই ব্যাপারটা আপনার কাছে বেশ অদ্ভুত লাগতে পারে। তবে এখন কি আপনার মনে হয় প্লুটো সম্পর্কে আরও কিছু জানি? কি আছে প্লুটোর ভেতরে? যদি জানতে চান আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।